নমস্কার সবাইকে কেভি ইনফরমেটিভ চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা জানো যে তোমাদের টেস্ট পেপার তো বেরিয়ে গেছে, তোমরা টেস্ট পেপার সলিউশনও করছো, একা একা বাড়িতে করছো, প্রাইভেট টিউটরে করছো। তো তোমরা যারা টেস্ট পেপার সলিউশন করছো তোমরা জানো যে তোমাদের এমসিকিউগুলো সব দেওয়া আছে, এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে, কিন্তু তোমাদের যে সমস্যা হলো এসএকিউর উত্তরগুলো, শর্ট টাইপ যে প্রশ্ন আছে সেখানে কিন্তু তোমাদের অসুবিধা হচ্ছে। তো সেই কারণে আজ তোমাদের আমি এসএকিউ যে উত্তরগুলো আছে এই ডাব্লিউবিএইচের যে দেখেছো তোমরা টেস্ট পেপার, তোমাদের ডাব্লিউবিটিএও বেরিয়ে গেছে, ডাব্লিউবিটিএ বেরিয়েছে, ডাব্লিউবিএইচেও বেরিয়েছে, এগুলো সব তোমরা এবিটিএও বেরিয়েছে, এগুলো সব তোমরা সমাধান করছো। তো আমি ডাব্লিউবিএইচে এটা দেখেছি ভালো টেস্ট পেপার, তো এখান থেকে কিছু এসএকিউ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। আজকে শুরু করব দর্শনের কিছু এসএকিউগুলো তোমাদেরকে বলে দেবো। পরবর্তীকালে বাংলাতে, সংস্কৃতিতে, অন্যান্য সাবজেক্টগুলোতে তোমাদের এসএকিউগুলো বলে দেবো, একটা স্কুল ধরেই করাবো, ঠিক আছে? তোমাদের তাতে কি সুবিধা হবে, তোমরা একেবারে প্রশ্ন উত্তর সমেত লিখতে পারো, খাতা নিয়ে বসতে পারো, আমি এক একটা প্রশ্ন বলবো তোমরা উত্তর লিখে নেবে। যদি তোমরা পারো তোমাদের কাছে বইও নিয়ে রাখতে পারো, দাগ দিয়ে নিতে পারো, ঠিক আছে? দাগ নিয়ে দেওয়ার থেকে আমি তোমাদেরকে বলবো লিখে নেবে, একেবারে পরপর টেস্ট পেপারে পেজ নাম্বার দিয়ে লিখে নেবে, তোমাদের সুবিধা হবে, ঠিক আছে? তো চলো দেখো, তোমাদের আজকে আমি শুরু করছি দর্শনের একটি স্কুল শুরু করছি, যেখানে শুধুমাত্র এসএকিউগুলো বলে দেবো। এবার যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে যাতে সবাই একইভাবে উপকারিত হতে পারে, ঠিক আছে? তো চলো দেখো শুরু করছি একটা পেজ। দেখো তোমাদের যে আছে ডাব্লিউবিএইচে এই টেস্ট পেপারের G46 পেজ। এখানে দেখো এই বসিরহাট টাউন হাই স্কুল যেটা আছে, এখানে নর্থ 24 পরগনা, এইটাই করাচ্ছি। তো এখানে এমসিকিউও আছে, তোমরা জানো এমসিকিউর সব উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে তোমাদের টেস্ট পেপারের শেষে। তো সেই জন্য এমসিকিউগুলোর উত্তর বলছি না, তোমাদের বেশি প্রয়োজন এসএকিউগুলো, যেগুলো তোমরা এসএকিউগুলো সমাধান করতে পারছো না, তো সেই এসএকিউগুলোই তোমাদের আজকে বলবো, ঠিক আছে? তো দেখো চলো। তো প্রথম প্রশ্ন কি আছে যে বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী, ঠিক আছে? বৈধতা ও সত্যতার মধ্যে পার্থক্য কী? তোমরা জানো যে বৈধতা হলো যুক্তির আকারের ক্ষেত্রে প্রযোজ্য। বৈধতা কার ক্ষেত্রে? যুক্তির আকারের ক্ষেত্রে, অর্থাৎ একটি যুক্তি বৈধ অবৈধ হতে পারে। আর সত্যতা কার ক্ষেত্রে? সত্যতা হলো বচনের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে? তাহলে কী লিখবে যে যুক্তি বৈধতা হলো যুক্তির আকারের ক্ষেত্রে, এই বৈধতা হলো যুক্তির আকারের ক্ষেত্রে, আর সত্যতা হলো বচনের ক্ষেত্রে, ঠিক আছে? এই একটা পার্থক্য তোমরা করে রাখবে, ঠিক আছে? তারপরের প্রশ্ন কি বলেছে? তারপরের প্রশ্নে বলা হয়েছে যে এমন একটি যুক্তির দৃষ্টান্ত দাও যা বৈধ কিন্তু সত্য নয়, অর্থাৎ যুক্তিটা আকারগতভাবে বৈধ কিন্তু সে যুক্তির যে বচনগুলো সেগুলো সত্য না, ঠিক আছে? তাহলে একটা উদাহরণ তোমরা লিখে নাও, একটা বৈধ যুক্তি তোমরা লিখতে পারো যে সকল মানুষ হয় চতুষ্পদ জীব, সকল মানুষ হয় চতুষ্পদ জীব, এই বচনটা মিথ্যে। সকল পাখি হয় মানুষ, এই বচনটাও মিথ্যে। অতএব সকল পাখি হয় চতুষ্পদ জীব, এই বচনটাও মিথ্যে। অথচ এই যুক্তিটা কিন্তু বৈধ, এই যুক্তির আকারটি বৈধ, ঠিক আছে? তাহলে কী হলো, কী বললাম? সকল মানুষ হয় চতুষ্পদ জীব, সকল পাখি হয় মানুষ, অতএব সকল পাখি হয় চতুষ্পদ জীব, তিনটেই মিথ্যা, অথচ কিন্তু যুক্তিটি বৈধ, ঠিক আছে? তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কারণ হয়তো ভিডিও একটু বড় হতে পারে, কোনো সমস্যা নেই, তোমরা শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? এবার বলছে বচনের বিরোধিতার ক্ষেত্রে শর্তগুলি কী, অর্থাৎ বচনের বিরোধিতার দুটি শর্ত লিখতে, কোনো বচনের বিরোধিতার শর্তগুলি কী কী, ঠিক আছে? তোমরা দুটি শর্ত লিখতে পারো, কী লিখতে পারো? যে বচন বিরোধিতার শর্তগুলি কী লিখতে পারো? যে বচন দুটির উদ্দেশ্য ও বিধ এক ও অভিন্ন হতে হবে। তোমরা জানো যে কোনো বচনে যখন বিরোধিতার সম্পর্ক করা হয়, বিরোধিতা তাদের মধ্যে করতে গেলে তাদের অবশ্যই তারা সমজাতীয় হতে হবে, অর্থাৎ তাদের উদ্দেশ্য বিধ এক থাকতে হবে, ঠিক আছে? তাহলে প্রথম কী হলো? প্রথমে হলো, এক নম্বর হলো বচন দুটির উদ্দেশ্য বিধ এক বা অভিন্ন হবে, ঠিক আছে? দু নম্বরে লিখতে পারো বচন দুটির মধ্যে কেবল গুণের পার্থক্য থাকবে বা কেবল পরিমাণের পার্থক্য থাকবে, ঠিক আছে? কেবল গুণের পার্থক্য বা কেবল পরিমাণের পার্থক্য থাকবে, বা গুণ ও পরিমাণ এই দুইয়ের পার্থক্য থাকবে, ঠিক আছে? তাহলে বচনের কী হলো? প্রথমে এক নম্বরে বললাম বচনের উদ্দেশ্যবিধ এক হতে হবে, 2 নম্বরে বললাম বচন দুটির মধ্যে কেবল গুণের পার্থক্য থাকবে বা কেবল পরিমাণে পার্থক্য থাকবে, বা গুণ ও পরিমাণ উভয়ের পার্থক্য থাকবে, ঠিক আছে? এটা লিখে দিলেই তোমাদের হয়ে যাবে। তারপরে কি আছে? তারপরের প্রশ্ন আছে যে সকল কবি হয় কল্পনাপ্রবণ, এই বচনটির বিরুদ্ধ বচনটি কী হবে? তাহলে সকল কবি হয় কল্পনাপ্রবণ, এই বচনটা কী বচন? তোমরা জানো এটি একটি বচন। আর বচনের বিরুদ্ধ বচন কি? বচনের বিরুদ্ধ বচন সবাই জানো যে বচনের বিরোধিতার বচন হলো কি? বচনের বিরুদ্ধ বচন হলো গিয়ে ও বচন, ঠিক আছে? বচনের বিরুদ্ধ বচন ও বচন, তাহলে এটা ও বচন হবে। তোমরা তাহলে ও বচন কী হবে? কোনো নয় হয়ে যাবে, ঠিক আছে? যে কোনো কবি নয় কল্পনাপ্রবণ, ঠিক আছে? তোমরা শুধু লিখে দেবে যে ও বচন হবে, এটা লিখে দিলেও হবে ও বচন, বা তোমরা পুরোটা লিখতে পারো যে ও বচনের পুরো রূপটাকে তোমরা লিখতে পারো, ঠিক আছে? তারপরে বলেছে কি যে তারপরে প্রশ্নে বলেছে যে অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত দাও। অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত কী হবে? অসম বিরোধিতার একটি দৃষ্টান্ত লিখে দিতে পারো তোমরা যে সকল মানুষ হয় স্বার্থপর। তোমরা জানো অসম বিরোধিতা কার সাথে কার হয়?
এ বচনের সাথে আই বচন, অর্থাৎ গুণ একই হয়, পরিমাণ পার্থক্য হয়, ঠিক আছে। তাহলে এ বচনের সাথে আই বচন, তাহলে কী হবে, সকল মানুষ হয় স্বার্থপর, কোনো মানুষ হয় স্বার্থপর। প্রথমে হলো এ বচন, তারপরে এটা করবে আই বচন, এটা করতে পারো। আবার জানো যে তোমরা শুধুমাত্র গুণের পার্থক্য আর কার হয়, ই আর ও এর মধ্যেও গুণের পার্থক্য হয়, ঠিক আছে। ই আর ও এর মধ্যেও গুণের পার্থক্য, দুঃখিত, এটা গুণ একই হয়, এ আর আয়ের যেমন গুণ একই হয়, পরিমাণ পার্থক্য হয়, সেরকম ই আর ওর মধ্যে গুণ একই, অর্থাৎ দুজনেই নয়, কিন্তু এদের পরিমাণ পার্থক্য হয়। তাহলে ই আর ও বচনের মধ্যে করতে পারো। তোমরা যে কোনো উদাহরণ দিতে পারো। এখানে যেমন আমি তোমাদের বলে দিলাম, কোনো মানুষ হয় স্বার্থপর, এটা এ বচন, তার সাথে কোনো মানুষ হয় স্বার্থপর, এইটা এই সকল মানুষ হয় স্বার্থপর, তার সাথে তোমরা দিলে কি কোনো মানুষ হয় স্বার্থপর, এইটা সকল মানুষ হয় স্বার্থপর এ বচন, তার সাথে তোমরা দিলে কোনো মানুষ হয় স্বার্থপর। বা তোমরা করতে পারো যে ই বচন কোনো মানুষ নয় চতুষ্পদ জীব, তার সাথে করতে পারো কোনো মানুষ নয় চতুষ্পদ জীব, ঠিক আছে। কোনো মানুষ নয় কোনো মানুষ নয় চতুষ্পদ জীব, তার সাথে করতে পারো যে কোনো মানুষ নয় চতুষ্পদ জীব, এটা কোনো মানুষ নয় কোনো মানুষ নয়, ঠিক আছে, এগুলো করতে পারো। তারপরে বলেছি কি আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি দাও। নিয়মটি কী? আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম তোমরা জানো যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না। এটা হলো আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়ম, যে পদ আশ্রয়বাক্যে ব্যাপ্য নয় সে পদ সিদ্ধান্তে ব্যাপ্য হতে পারবে না, ঠিক আছে। তারপরে বলেছে যে ই বচনের আবর্তনের বিবর্তিত বচন কোনটি, মানে ই বচনকে প্রথমে আবর্তন করতে হবে, তারপরে তার বিবর্তন। তাহলে ই বচনের আবর্তন কী হয়? তোমরা জানো যে ই বচনের আবর্তন হয় ই বচন, ঠিক আছে, ই বচনের আবর্তন ই বচন হয়। এবার তাহলে কি ই বচনের বিবর্তন, এবার তাহলে কী হবে? এবার তোমরা জানো তাহলে ই বচনের বিবর্তন হবে কী বচন? তাহলে ই বচনের বিবর্তন হবে এ বচন। তাহলে ই বচনের আবর্তন ই বচন আর বিবর্তন হবে এ বচন। তাহলে এটা করে দেবে। ই বচনের আবর্তিত বচন হলো ই, আর ই বচনের বিবর্তিত বচনটি হলো তাহলে কোন বচনটি? তাহলে সেটা হলো এ, ঠিক আছে। গঠনমূলক প্রাকল্পিক ন্যায় তোমরা জানো যে এমপি মানে হলো গিয়ে তোমরা জানো যে মোডাস পোনেস এর নিয়ম তোমরা জানো যে পূর্বককে স্বীকার করে তবেই অনুগকে স্বীকার করতে হয়। তোমরা জানো প্রাকল্পিক ন্যায়ের প্রথমের অংশটিকে বলা হয় পূর্বক, পরের অংশটিকে বলা হয় অনুগ, ঠিক আছে। তাহলে এই পূর্বককে স্বীকার করে অনুগকে স্বীকার করতে হয়। তেমন একটা উদাহরণ কী হবে? যদি রীতা আসে তাহলে আমি যাব না, ঠিক আছে। এই যে বচনটা, এইটা যদি রীতা আসে তাহলে আমি যাব না, ঠিক আছে, একটা বচন। তাহলে এই বচনটা তাহলে তোমরা কী হবে? এটা হবে গিয়ে রীতা যদি আসে, তাহলে রীতা আসে, তাহলে আমি প্রথমে স্বীকার করে নিলাম যে রীতা, অতএব রীতা আসে, ঠিক আছে। প্রথমে একদম কী লিখলাম? প্রথমে বচনটা বললাম প্রাকল্পিক বচন, যদি রীতা আসে তাহলে আমি যাব না, এই বচন। এইবারে আমাকে প্রথমে পূর্বক স্বীকার করতে হবে, অতএব আমি স্বীকার করে নেবো যে রীতা এসেছে, তারপর শেষে লিখবো কি? অতএব আমি যাব না, মানে ওখানে যা বলেছে আমি সেটাই স্বীকার করে নিয়েছি, সুতরাং এটা হবে এমপি। ওই উদাহরণ ছাড়াও তোমরা আরও অন্য উদাহরণ দিতে পারো, যে যদি রীতা আসে তাহলে আমি যাব, রীতা এসেছে আমি যাব, এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, যেভাবে তোমরা করবে। তারপরে কী বলছে যে অনুগকে স্বীকারজনিত দোষ কখন ঘটে? তোমরা জানো, তোমাদের আমি আগেই বলেছি যে প্রাকল্পিক বচনের কী হয়, যে প্রাকল্পিক বচনের পূর্বকে নিরপেক্ষ হেতুবাক্য স্বীকার করার পর তারপর সিদ্ধান্তে অনুগকে স্বীকার করতে হয়। কিন্তু যখন এটা না ঘটে, এই নিয়মটি যখন লঙ্ঘন করে, তখন মানে অর্থাৎ কী হয়, যখন নিরপেক্ষ হেতুবাক্য কী করে, অনুগকে স্বীকার করে সিদ্ধান্তে পূর্বকে স্বীকার করে। তোমাদের নিয়ম ছিল পূর্বকে স্বীকার করে অনুগকে স্বীকার করতে হবে, কিন্তু যখন অনুগকে স্বীকার করে পূর্বকে স্বীকার করে, তখন যে দোষটি ঘটে সেই দোষটিকে বলা হয় কি? অনুগকে স্বীকারজনিত দোষ বা অনুগ পরিগ্রহ দোষ, ঠিক আছে। তারপরের প্রশ্ন কী আছে? তারপরের প্রশ্ন আছে যে তারপরের প্রশ্নে তোমাদের দিয়েছে এখানে যে বিংশবাদী বিকল্প বলতে কী বোঝো? তা বিংশবাদী বিকল্প কাকে বলে লিখে নাও তোমরা। যে বিংশবাদী কি? যে বৈকল্পিক বচনের বিকল্প দুটি পরস্পর বিরোধী হয় তাকে বিংশবাদী বিকল্প বলে, ঠিক আছে। পরস্পর যখন বিরোধী হয়, যে বৈকল্পিক বচনে বিকল্প দুটি পরস্পর বিরোধী হয় তাকে বিংশবাদী বিকল্প বচন বৈকল্পিক বচন বলে, ঠিক আছে। তারপরে কী বলেছে? ই বচনের বুলীয় ভাষ্য কী হবে? তাহলে ই বচনের বুলীয় ভাষ্য মানে তোমাকে তাহলে কী লিখতে হবে? যে ই বচনের বুলীয় ভাষ্য কী হয়? ই বচনের বুলীয় ভাষ্য হবে এসপি সমান, তোমরা লিখতে পারো এসপি সমান 0 হয়। আর তার বুলীয় ভাষ্যটা কেমন হবে? তোমরা বুলীয় ভাষ্যটা এরকম হবে, তোমরা জানো যে এরকম দুটো গোল হবে, এরকম একটা গোল হবে, এরকম একটা, এখানে লেখাটা হচ্ছে না ঠিক, এরকম গোল হবে। এর মধ্যে তোমরা তো জানো যে গোলে এত বড় হবে, তার মধ্যে কি এসপি মানে এই মাঝখানে যে দুটো অংশ পড়বে, সেই মাঝখানে অংশ দুটো ছায়াবৃত্ত হয়ে যাবে, ঠিক আছে। এসপি দুটো গোল হবে, এরকম একটা গোল দেবে, এরকম একটা গোল দেবে, আর মাঝখানে এই অংশটাকে ছায়াবৃত্ত করে দেবে, ঠিক আছে। এটা তো এরকম দেবে, তোমরা জানো এগুলো, তবু জাস্ট বলে দিলাম মাঝখানটা এটা হবে ই বচনের বুলীয় ভাষ্য, ঠিক আছে। তারপরে কি বলেছে? যে এস বার পি বার নট ইকুয়াল 0 এর কী বলেছে? এর ভেনচিত্র প্রকাশ করতে বলেছে। তাহলে কী হবে দেখো, তোমরা দেখে নাও, দেখাচ্ছি দেখো। তোমরা জানো যে এই এসের মাথায় পি আছে, আবার তোমার কি বলেছে এই পির মাথায়ও এই পির মাথায়ও বার আছে, ঠিক আছে। তা তোমরা জানো যেটা কি, এই যেটা আছে এইটাই নট ইকুয়াল টু 0 যদি হয়, নট ইকুয়াল টু 0 হলে তাহলে এর ভেনচিত্র তাহলে কেমন হবে?
ঘর কাটলে দুটো কেটে নিলে তারপরে তোমরা জানো যে যেগুলো দিতে হয়, আমি এটা কোনো রকম ক্যাজুয়ালি দেখিয়ে দিচ্ছি, তাই জন্য কোনো রকম করে দেখাচ্ছি। তাহলে এটা আবার কীরকম হবে, এটা তোমরা জানো যে এটা এবারে এখানে তো তোমরা জানো যে এখানে এস আছে, এটা এখানে এরকম এস পি বার, এখানে তো এসপি তোমরা জানো এসপি, আর এপারে তো তোমরা জানো এস বার পি, ঠিক আছে। তাহলে বলেছে তার মানে এই জায়গাটা, তাহলে এইখানে একমাত্র কি এসও নেই, এখানে পিও নেই, তাহলে এখানে কী হবে এই এস পি, ঠিক আছে, এস বার পি বার চিকে। তাহলে তোমাদের কী হবে, এই যে বাইরের অংশটাতে চিকে হবে, বাইরের অংশটাতে চিকে হবে, ঠিক আছে। অশূন্য শ্রেণী মানে ঘরটা এইরকম হবে, তোমাদের বাইরের যে অংশটা সেটাতে কী হবে, সেখানে তোমরা যেই ক্রস চিহ্ন তোমরা বাইরে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে কী বলেছে, তারপর বলেছে পরিপূরক শ্রেণী কাকে বলে, তোমরা জানো পরিপূরক শ্রেণী মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হয় পরিপূরক শ্রেণী। মূল যে শ্রেণী তার বিরুদ্ধ শ্রেণী থাকলেই হলো সেটা হলো কি পরিপূরক শ্রেণী। নিবেশন দৃষ্টান্ত কাকে বলে, তোমরা জানো যে যখন আমরা যুক্তি থেকে কোনো সাংকেতিক চিহ্ন দিয়ে যখন কোনো সাংকেতিক, তোমরা জানো যে যখন আমরা কোনো বচনকে যখন সাংকেতিক আকারে প্রকাশ করি তখন তাকে বচনের আকার বলে। এবারে যখন সেই বচনের আকারকে যখন আমরা যুক্তি দিয়ে আবার বচনে পরিণত করতে চাই তাকে বলা হয় নিবেশন দৃষ্টান্ত, ঠিক আছে। বচনের যে আকারকে বা বচনের যে সাংকেতিক চিহ্নকে যখন আমরা অবয়ব দ্বারা বা বচন দ্বারা প্রকাশ করি তখন তাকে বলা হয় কি যে নিবেশন দৃষ্টান্ত, ঠিক আছে। দেখো তোমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবারে এর পার্ট 2টা আমি দিচ্ছি বাকি প্রশ্নগুলো নিয়ে। তোমরা যদি মনে হয় এইভাবে ডিসকাস করে যেভাবে দিচ্ছি, আলোচনা করে বিস্তারিত এভাবে দেবো, তাহলে তো তোমাদের এভাবেই দেবো, তাহলে একটা ভিডিও তো আরও বড়ো হলেও বা করবা। যদি তোমরা চাও যে না শুধুমাত্র ভিডিওগুলো জাস্ট উত্তর বলে দাও, এত কিছু বলে বুঝিয়ে দেওয়ার দরকার নেই, তাহলে সেভাবে দেবো, তাহলে ভিডিও একটু ছোটো হয়ে যাবে। তোমরা আমাকে জানাবে, তারপরে বাকি ভিডিওটা আমি করবো, ঠিক আছে। তোমরা তাহলে আমাদেরকে জানিও। আমি এই পর্যন্ত থাকলো তোমাদের এই নিবেশন দৃষ্টান্ত পর্যন্ত 9টা, তারপরে বাকিগুলো তোমাদেরকে আমি পরের দিন করাবো। এখানে প্রশ্ন বাকি আছে, তোমরা পরের দিন বলতে পরের ভিডিওতে তোমরা আগে কমেন্ট করে জানাও যে তোমাদের সমস্যাটা, তাহলেই আমি বলবো। এখানে বহু কারণবাদ আছে, তোমরা জানো এগুলো তোমরা পারবে, যে একটা কারণে যখন বহু কারণ থেকে যখন কী হয় একটা কার্য উৎপন্ন হয় তখন তাকে বহু কারণবাদ বদলে, এগুলো তোমরা জানো আবশ্যিক শর্ত হিসাবে, এগুলো সব তোমরা জানো। তো তবুও তোমাদের করিয়ে দেবো, কিন্তু তোমরা ভিডিও বড় হয়ে যাচ্ছে তাই ভিডিওটা এখানে রাখছি, পরবর্তীতে তোমাদের আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা আমাকে জানাবে আগে কমেন্ট করে যে আমি কীভাবে ভিডিও দিলে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। রাখছি, পরবর্তীতে তোমাদের পরের ভিডিওতে নিয়ে আসছি আবার।